সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতি এক জটিল উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, বিনিয়োগ অনিশ্চয়তা ও আর্থিক খাতের পুরনো সংকটের পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও রেমিটেন্স প্রবাহ অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এই প্রেক্ষাপটে আজ আমরা আলোচনার বিষয় রেখেছি গণঅভ্যুত্থানের পরের অর্থনীতিতে বাধা, চ্যালেঞ্জ ও করণীয়। এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, NBR। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমি আসলে শুরুতেই যেমনটা বলছিলাম যে আমাদের আলোচনার বিষয় আসলে আমরা যেটা আজকে নির্ধারণ করেছি গণঅভ্যুত্থানের পরের অর্থনীতির বাস্তবতা। আসলে তো এই গণঅভ্যুত্থানের পরে 2 বছর আসলে অতিবাহিত হয়েছে। তাই বাংলাদেশের অর্থনীতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কতটা অর্জন হয়েছে, কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ। আজ 5ই আগস্ট। আমি 5ই আগস্ট অর্থাৎ সেই জুলাই অভ্যুত্থান, সেই 5ই আগস্টের চূড়ান্ত বিজয়ের দিনের যারা আত্মাহুতি দিয়েছিলেন, যারা আহত হয়েছেন, যে সমস্ত অগণিত মানুষ কষ্ট পেয়েছে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা, শুভকামনা এবং সহানুভূতি জানাই। স্বাভাবিকভাবেই আপনি বলেছেন গণ অভ্যুত্থানের পরে অর্থনীতি, এটা বুঝতে হবে গণ অভ্যুত্থানটা হয়েছিল কিন্তু অর্থনৈতিক কারণে। যদি অন্যভাবে বোঝা যায় যে মনে হয় রাজনৈতিক, এটা স্বৈরাচারের পতন বা ইত্যাদি, কিন্তু এটা দীর্ঘদিনের। যেমন পাকিস্তানের 24 বছরের অর্থনৈতিক যে শোষণ, বঞ্চনা, যে বিভাজন, সেইটারই কিন্তু 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের পটভূমি নির্মাণ করেছিল, যে আমরা একটি শোষণমুক্ত, বৈষম্যবিহীন, সমতার পর্যায়ের, যেটা আমাদের সেই 6 দফার আন্দোলনের যে বিষয় ছিল সেখানেও ছিল। বিষয়গুলো কিন্তু মুখ্যত অর্থনৈতিক। ঠিক তেমনিও 2024-এর জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেটার পিছনে কিন্তু মূলত কাজ করেছে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, আয় বৈষম্য, কিংবা নানান ধরনের দুর্নীতি, অর্থনীতিকে ফোকলা করে দেওয়া, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করিয়ে দেওয়া, এবং 15 বছরে একটা জাতিকে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আপনার এক ধরনের একটা অব্যবস্থাপনা, এগুলো ঢুকিয়ে দেওয়া, সেইটারই একটা থেকে মুক্তি বা নিষ্প্রাণ পাওয়ার জন্যে, নিষ্কৃতি পাওয়ার জন্যেই জুলাই আন্দোলনের চূড়ান্ত। সেই জন্যেই জুলাই আন্দোলনকে কিন্তু মুক্তিযুদ্ধের আন্দোলনের সাথেও সমভাবে দেখা হয়। এই জন্যেই যে 47 সালে যে ভারত বা বিভাগের পরে যে পাকিস্তানের জন্ম হয়েছিল, সেটা 24 বছরে এমন সব বৈষম্য সৃষ্টি করে ফেলেছিল, সেটা থেকে মুক্তির জন্যে 71 সালে সমগ্র জনতা আত্মত্যাগ করেছিল। আবার দেখা গেল সেই 71 সালের জন্মের মুক্তির পরের থেকে পরবর্তী আবার অ্যানাদার 24 বছর দেখা গেল যে সেই মুক্তি মেলেনি বা সেই ধরনের অবস্থা থেকে নিষ্কৃতি ঘটেনি, স্বয়ংবর হয়নি। আশেপাশের দেশ কোরিয়া কিংবা মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া, এরা একই ধরনের পটভূমির থেকে উঠে আসার পরে তারা উঠে দাঁড়িয়েছে, কিন্তু তৎকালীন পাকিস্তান সেভাবে দাঁড়াতে পারেনি। তো সেই জন্যেই আবার পরবর্তী যে 24 বছরের বাংলাদেশের কথাও বলছি, সে সেইভাবে দাঁড়াতে পারেনি, যার জন্যেই এই অভ্যুত্থান। এখন আমি যদি মনে করি যে গণ অভ্যুত্থানের পরে বা জুলাই আন্দোলনের পরের অর্থনীতি কেমন, 2 বছর তো আজকেই তো 2 বছর হলো, এটাও ওই পটভূমিকে সামনে নিয়ে বিবেচনা করতে হবে। অর্থাৎ অর্থনীতিটা 5ই আগস্টের আগ পর্যন্ত যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, সার্বিকভাবে সামগ্রিকভাবে যে অবস্থায় এর পরিণতি ঘটছিল, তার ফল তো চারিদিকে দৃশ্যমান ছিল। এই জন্যেই অভ্যুত্থানের পরে যা অর্থনীতির 2টা সরকার, একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর এই সাম্প্রতিককালের 5 মাসের সরকার, এই 2 সরকারেরই ব্যাকআপে কিন্তু ছিল অত্যন্ত বিশৃঙ্খল, অত্যন্ত অন্তঃসার শূন্য, অত্যন্ত অপারগ পরিস্থিতি সম্পন্ন
অর্থনীতি বা দেশ ইত্যাদি। তো অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টি, সেটি স্বাভাবিকভাবেই তাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না সরকার গঠনের। যেমন এই যে নতুন সরকার যেটা বর্তমানে চলছে, এরও কিন্তু একটা পূর্ব প্রস্তুতি ছিল। তারা নির্বাচনী ইশতেহার দিয়েছেন, তারা করেছেন, ডেট নিয়ে নির্বাচন করেছেন, মানুষের সাথে কথা বলেছেন, এর একটা প্রস্তুতি আছে। কে হবেন, কি করবেন, এগুলো জানা ছিল। জুলাইয়ের পরে যেটা 5ই আগস্টের পরে যে সরকার, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত কিন্তু কোনো সরকার ছিল না, কিছুই ছিল না। এবং 8ই আগস্টেও যে সরকারের স্থলাভিষিক্ত হলো, সেটাও একদম অপরিকল্পিত, অপরিচিত, অনির্বাচনীয় একটি সরকার। এই নির্বাচনীয় মানে নির্বাচন না, নির্বাচনীয় মানে যেটা ভাবা হয়নি, যায়নি সেই নির্বাচনীয় সরকার। সুতরাং তারা হঠাৎ করে এসে পেয়ে একেবারে খাদে পড়ে যাওয়া, বলতে গেলে একটা অর্থনীতিকে টেনে তুলতে যেয়ে তাদের পক্ষে যা কিছু করা সম্ভব ছিল, আমি মনে করি অনেকে বলে থাকেন যে কিছুই হয়নি, বরং আরও অসুবিধা হয়েছে, তা না। আপনি গত সেই অন্তর্বর্তীকালীন সময়ের দেখেন, যে অর্থনীতি খাদে পড়ে যাচ্ছিল তাকে অন্তত টেনে তোলা হয়েছিল, তাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলেছিল। কেন পারা যায়নি সেটারও তো নানান কারণ চারিদিকে ছিল। এই 2 বছরের সবচেয়ে বড় অর্জন কোনটি দেখছেন? অর্জন বলতে এই যে অর্থনীতি যেখানে যাওয়ার কথা সেখানে যেতে পারেনি, কিন্তু যাওয়ার পথে আছে, এটাই হচ্ছে অর্জন। আর কেন পারেনি তার কারণগুলোও খুব স্পষ্ট। কারণ আমার চারিদিকে, আমার প্রশাসনে, আমার ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় ওই যে আগের সেই যে ধস বা যে ক্ষতি, সেইটার কিন্তু বিদ্যমান আছে বা থাকছে। আমি 14 দিনে এই জাতীয় বিষয়কে একেবারে পাল্টাতে পারি না। আমি শ্রীলঙ্কার উদাহরণটা একটু আনি। আমাদের এই ভারতবর্ষে অ্যাকচুয়ালি এই যে জেনজি আন্দোলন বলেন বা যেটা বলে, শ্রীলঙ্কায়ও হয়েছে, নেপালেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে, হ্যাঁ। এবং অক্টোবর মাস 2024 ইকোনমিস্ট পত্রিকা একটা বিশেষ সংখ্যা তৈরি করেছিল। তারা বলেছিল বাংলাদেশ বিগিনস এগেইন, অর্থাৎ বাংলাদেশ আবার শুরু করলো। তার মানে ওর একটা শেষ হয়ে যাচ্ছিল বা গিয়েছিল ইত্যাদি। এবং তারা ওই বছরটাকেই, 24 সালকেই বিশ্ব সেরা বর্ষ হিসেবে বাংলাদেশকেই ক্রেডিটটা দিয়েছিল। তা সুতরাং আমি বলতে চাচ্ছি ওই যে একটা বিপ্লবের একটা ইয়ের পরে একটি নিমজ্জমান একটা অর্থনীতিকে টেনে তোলার জন্যে যে সময় দরকার এবং যে পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি দরকার, সেটা ছিল না বা পাওয়া যায়নি। শ্রীলঙ্কার উদাহরণটা ওই জন্যই আনলাম যে তারা 23 সালে একেবারে তো শেষ হয়েই গিয়েছিল, এত অবস্থায় পড়ে গিয়েছিল যে আমাদের মতো দেশকেও তাকে সাহায্য দিতে হয়েছিল, ওই যে লোন দিতে হয়েছিল। তারা কিন্তু বিগত 2 বছরে, পরবর্তী 2 বছরে তারা কিন্তু নিজেরা রিকনসাইল করে তারা কিন্তু উঠে আসছে। আমাদের হয়তো ওই রকম অনুকূল পরিস্থিতি বা পদক্ষেপ হয়তো দেওয়া সম্ভব হয়নি। সে সম্ভব না হওয়ার পিছনেও অনেক কারণ আছে। ও শ্রীলঙ্কার বিষয়ে যে ভূ রাজনৈতিক যে জটিলতা ছিল, আর বাংলাদেশের অভ্যুদয় মানে এরপরে যেটা, এর ভূ রাজনৈতিক পরিবেশ এক না, এটা বিভিন্ন ধরনের। আর এটার সাথে এটা জড়িত এদেশের রন্ধ্রে রন্ধ্রে মানুষের মধ্যে এমনভাবে বীজ রোপণ করা আছে যে সে সহজে হঠাৎ করে তাকে সাধু বানানো সম্ভব না। তো সেই তার ভিতর দিয়েও আমি মনে করি এগোচ্ছে, এবং এটা বিশেষভাবে বেগবান হচ্ছে পুনরুদ্ধারের। সেটা হচ্ছে যে প্রথম 5 মাস এই সরকারের, কারণ এই সরকার একটি প্রস্তুতি নিয়ে আসছে, প্রতিশ্রুতি দিয়ে আসছে এবং কর্মসূচি ঘোষণা করে আসছে যে আমি এই করব, এবং সেইটারই একটা 5 বছর মেয়াদি তারা একটা পরিকল্পনা সামনে এনেছেন। যেটার এই প্রথম বছরের যে বাজেটটা দেওয়া হয়েছে, জুলাই বাজেট, এই বছরের যে জুন জুলাই যে বাজেটটা দেওয়া হয়েছে, তার ভিতরে কিন্তু সূক্ষ্মভাবে এই পরিকল্পনাগুলো থরে থরে সাজানো আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এগুতি হচ্ছে, এটাই ঠিক যে এটা তৈলাক্ত বাঁশের, আমি আগের দিনও বলেছিলাম একবার, তৈলাক্ত বাঁশে বানর উঠতেছে। এখন ওই বাঁশটা যদি বেশি তৈলাক্ত হয় তো ও বেশি উঠতে পারে না, কিছু দূর উড়িয়ে আবার পড়ে যায়। হ্যাঁ, আস্তে আস্তে ওই বাঁশের তৈলাক্ত, অর্থাৎ আমাদের অর্থনীতির ভিতরের যে অন্তঃসার শূন্যতা, সেগুলোকে পরিষ্কার করার চেষ্টা চলছে। আপনি বিনিয়োগের কথা তুলেছেন, বিনিয়োগ হচ্ছে একটা অন্যতম উপায়।
যদি বিনিয়োগ হয়। আমরা এখান থেকে শুনবো তবে একটি বিরতির পরে। জি দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি কি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আর ফিরে যাচ্ছে আমাদের আলোচনায় ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি বিনিয়োগের ব্যাপারে বলছিলেন, সেখান থেকে শুনতে চাই এবং আরো একটি বিষয়ের সাথে আমি যুক্ত করতে চাই যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে জনগণের প্রত্যাশা ছিল আসলে অনেক যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবর্তন কতটা দেখছেন? না, খুব খুব একদম অত্যন্ত প্রাসঙ্গিক কথা। জনগণ এত বড় একটা স্যাক্রিফাইস করেছে, সকলে মিলে একসাথে এক কাতারে হয়ে আমাদের তরুণ সমাজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যাদেরকে আমি মনে করতাম মাঝে মাঝে যে ওরা বোধহয় ফেসবুক টুক দেখে দেখে পড়াশুনো করে না, ঠিক মতন বোঝে না, মনে হতো আর কি। কিন্তু তাদেরকে আমি এই জুলাইয়ের কতদিন খুব অভিনিবেশ সহকারে লক্ষ্য করে দেখেছি, না তাদের মাথার ভিতরে, তাদের চিন্তার ভিতরে একটা অন্য ধরনের একটা দ্রোহ গড়ে উঠেছে এবং ইয়ে করেছে, এবং সেটার থেকেই, সুতরাং ওই দ্রোহ এবং ওই এর থেকেই প্রত্যাশাগুলোর জন্ম দিয়েছে। নিশ্চয়ই তারা প্লাস সকলে দেখতে চেয়েছে যে এখানে বৈষম্য কমে যাবে, এখানে বঞ্চনার একটা ইতিবাচক অগ্রগতি ঘটবে, এখানে বিনিয়োগ হবে, কর্মসৃজন হবে। কর্মসৃজন হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষ বেকার থাকলে সে তো কোনো সৃজনশীল কাজ করতে পারছে না, বরং সে নানান ধরনের অন্যায় অনিয়মে জড়িয়ে পড়তে পারে। তো সুতরাং এই যে 3-4টি জিনিস, যে কোনো প্রকার বঞ্চনা, তারপরে বৈষম্য, তারপরে কর্মসৃজন অবস্থা, অর্থনীতি একটা সুবাতাস আসা দরকার, আর সব কিছুর উপরে দ্রব্যমূল্যের একটা নিয়ন্ত্রণের ব্যাপার, এগুলো হচ্ছে প্রত্যাশা। আমাদের জনগণের প্রত্যাশা কিন্তু খুব বিরাট আহামরি গোছেন না, যে আই উইল গো টু দি মৌন, কিংবা আমি এই করবো সেই করবো, এইসব না। এদের হচ্ছে যে একটি নিরাপদ, নির্ভাবনার, সুখী সমৃদ্ধমূলক একটা দিন যাপন করতে চাই। আমার নিজের মৌলিক অধিকার, আমার নিজের ভাবনাগুলো, আমার অর্থ কম থাকতে পারে, আমি দুবেলা না খেয়ে একবেলা খাই, তাও অসুবিধা নেই, কিন্তু আমি যেন শান্তিতে থাকতে পারি। আমার এখানে যেন বৈষম্য বা এই আইনের অধিকার, মৌলিক অধিকারগুলো যেন আমি ঠিক মতন পাই, এই হচ্ছে প্রত্যাশার মূল সূত্রগুলো। তো এখন দেখা যাচ্ছে যে গত 2 বছর এই প্রত্যাশাগুলো পূরণে, এটা বলছি, এটা কিন্তু হঠাৎ করে হবে না। প্রত্যাশা হঠাৎ করে পরিবর্তন করা যাবে না, কারণ এখানে রন্ধ্রে রন্ধ্রে, আমি এটা বলছি, 5 বছর পর পর যদি সরকার পরিবর্তন থাকতো, এ সরকার কিছু ভুল করেছে, পরের সরকার সে রেকটিফাই করতো, তারপরে আবার ওই সরকার কিছু দোষ করলে পরে রিফাইন্ড হতে পারতো। কিন্তু এটা যেহেতু একটানা 15 বছর, ফলে খেয়াল করতে হবে একটা জেনারেশন কিন্তু আউট হয়ে গেছে। যে শিশু হয়তো 2009 সালে জন্মগ্রহণ করেছে, সে 2024 সালে তার মেট্রিক পাস করার কথা। হ্যাঁ, এই পুরো সময়টা সে একটা জিনিস দেখেছে, একটা জিনিসই শুনেছে, বেশি বেশি শুনেছে, অর্থাৎ তার মস্তিষ্ক একটা প্রেক্ষালন ওইভাবে হয়ে গেছে। এই 15 বছরেও যে কর্মকর্তা, যে অফিসার, যে লেভেলে ছিল, সে ওই 15 বছর ওই হয়ে গেছে, ট্রমাটাইজড হয়ে গেছে। হ্যাঁ, পদোন্নতি সব কিছুই তার চেঞ্জ হয়ে গেছে। এই যে দীর্ঘকালীন সময় ধরে চেঞ্জ হওয়াতেই ওইটাকে উদ্ধার করা, ওইটার থেকে বৈষম্যবিহীনতা, বঞ্চনাবিহীনতার অবস্থা, পরিবেশ তৈরি করাটা আসলে সহজ না। মিনিমাম একটা সার্টেন পার্সেন্টেজ অফ টাইম লাগবে। তো আমি মনে করি জনগণের প্রত্যাশাই থাকবে, এটা সকলেরই প্রত্যাশা। এবং আবার বলি, এই প্রত্যাশাটা পূরণে আমরা সবসময় আমাদের একটা বিষয় হচ্ছে, মনে হয় যেন এটা বোধহয় সরকারের দায়িত্ব। হ্যাঁ, আমার প্রত্যাশা পূরণ হলো না কেন? যেমন আমি এত কিছু আমার জরুরি প্রয়োজন, সেগুলো বাদ দিয়ে আমার হঠাৎ করে মনে হলো কাঁচামরিচ না হলে আমার মধ্যে চলবে না, আমাকে কাঁচামরিচ আমদানির পথে যেতে হচ্ছে, এবং একটা আক্রমণ মতন ব্যবস্থা হচ্ছে যে কাঁচামরিচ নাই কেন। কিন্তু এইটা আমি সমগ্র জাতিকে বুঝলাম না, বা আমরা বুঝতে পারলাম না, কাঁচামরিচ কি এমন একটা আইটেম যেটা না হলে আমার চলেই না, বা আমার হয় না। আমি আমদানি করতে যাওয়া মানে কি, আমি কাঁচামরিচকে একটা ক্ষুদ্র জিনিস, তাকে উদাহরণ বলছি কেন, আমদানি করতে যাওয়া মানে কি, আমার দেশের কৃষক কাঁচামরিচটা উৎপাদন করতে পারেনি বা পারতেছে না। 2 হচ্ছে অন্য দেশের কৃষকরা আমি সাবসিডাইজ দিচ্ছি, কারণ তার জিনিসটা আমি কিনে আনতেছি, একটা কৃষিজাত পণ্য, হ্যাঁ, আনছি। অর্থাৎ আমার অর্থনীতিকে, আমার কৃষককে, আমার অবস্থাকে
স্বয়ংভর করবার পথে না যেয়ে আমি হঠাৎ একটা প্রবলেমে পড়লাম আর অমনি আমদানি করে আনলাম, তার মানে কি আমি আমার সমস্যাকে জিয়ে রাখলাম আর আরেক দেশের অর্থনীতিকে সচল করলাম, হেল্প করলাম। আমার অর্থনীতি সচল হওয়া যেখানে বড় প্রয়োজন। আমি এর সাথে ওইটাই বলি, করোনার সময় ভারতীয় গরু আসতে পারেনি বা আসা হয়নি, যাওয়া হয়নি, আমরা কিন্তু বসে থাকিনি। আমাদের দেশে কিন্তু গরু স্বয়ংভরতা অর্জনের একটা প্রয়াস চলে এসছে। তাই এইরকম আমাকে সমগ্র জাতিকে, আমি শুধু ওই সরকার বলতেছে না, পারতেছি না, হয়ে যাচ্ছে না, কোন দিকে যাচ্ছে, এই কথাগুলো বলার আগে এটাকে নিজেকেও ভাবতে হবে যে অ্যাজ এ নেশন হাউ আই এম রেসপন্ডিং টু দি প্রবলেম। এখানে আমারও কিছু করার আছে কিনা, করণীয় আছে কিনা। আমি যে প্রেশার দিচ্ছি, আমি যে সমালোচনা করছি, সেখানে সেই সমালোচনায় আমার নিজের সমালোচনাটাও থাকতে হবে। আমি এখানে যে বড় বড় কথা বলে গেলাম আর আমার বেলায় আমি আমার করণীয় কিছু আছে কিনা কিছু ভাবলাম না, এটা হবে না। এটা একই সাথে রাজস্ব আহরণের ক্ষেত্রে বলি, আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বলি। আপনি আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে শুধু পুলিশ আমার এসে ঠিক করে দেবে, সরকার আমাকে ঠেকাবে বলি আর আমি ওদিকে আইন শৃঙ্খলা ভঙ্গ করতেই থাকবো, তো তারই তো হবে না। এখানে নিজেদেরকেও একটা কমিউনিটি বেসড একটা সামাজিক একটা বেষ্টনী গড়ে তুলতে হবে যে না, আমি এখানে এইগুলো হবে না, আমরা করতে দেব না বা করব না। হ্যাঁ, যেমন বিজনেসম্যান একটা কমিউনিটি হয়তো বলছে আমি ব্যাংকের থেকে লোন পাচ্ছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই শুড আস্ক দেম, তুমি ব্যাংকের থেকে লোনটা পাচ্ছ না কেন, ব্যাংকের টাকা কোথায় গেল, তোমারই কেউ নিয়ে গেছে, তা সেই ব্যাপারে তুমি উচ্চকণ্ঠ হবো না কেন, যে কেন নিয়ে গেল, কিভাবে গেল, আমি নিজেও তো একজন বিজনেসম্যান ইত্যাদি। হ্যাঁ, যেমন এই বিজনেসম্যানরাই কিন্তু 70% হচ্ছে পার্লামেন্ট সদস্য আছেন, আগেও ছিলেন, এখনও আছেন। এখন আমি এনবিআরকে দোষ দিচ্ছি, ও কি কঠিন আইন করে আমারে খুব অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি বলতেছি। এই আইনটা তৈরি করে দিয়েছে কে? এই আইনটা পাশ করেছেন তো আপনি পার্লামেন্ট। 2023 সালের যে আয়কর আইন, নতুন আয়কর আইন বা ভ্যাট আইন 12 সালের, আর ওই কি বলে কাস্টমস আইন, সবকটা কিন্তু ওই 23 সালের মানে তৎকালীন সময়ের সংসদ সদস্যরা পাশ করেছেন। এনবিআর তো আইন পাশ করে না, এনবিআর ড্রাফট করে দিয়েছে। আপনি নিলেন কেন? আপনি তো ভেবে দেখবেন যে আমি আমার নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি। যেমন সেদিন একজন বললেন আমার বাড়ি ঘর ভেঙে আপনার ভ্যাটের লোকেরা আমার ল্যাপটপ সব নিয়ে যাচ্ছে। এগুলো তো আইনের ভিতরে আপনি ঢুকাই গেছেন। ইউ বিজনেসম্যান, ইউ আর দ্য পার্লামেন্ট মেম্বার, আপনি ছিলেন, আপনি যখন পড়ে দেখেননি কেন যে আমি কি আইন পাশ করছি? তা সুতরাং আমি বলছি প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকে পালন করতে হবে, করলেই হবে। সরকার তো একটা আলাদা কিছু না, সে তো এরকম না যে তার হাতে জাদু মন্ত্র আছে কিংবা সে যা বলে করি আমার হঠাৎ করে আমার সোনার দেশ বানিয়ে দেবে, পারবে না তো। আমি যদি সোনার দেশ হওয়ার ব্যাপারে আমার ভূমিকা না পালন করি। বিনিয়োগের ব্যাপারে একটু জানতে চাই, দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে এখনো কোন কোন জায়গায় আসলে বাধা দেখছেন? খুব তিনটে ব্যাপারে। প্রথম হচ্ছে তার পুঁজির সরবরাহ, তাকে টাকা দিতে হবে, তার টাকা থাকতে হবে। হ্যাঁ, এখন ব্যাংকের থেকে সে পাচ্ছে না, অথবা সরকার ব্যাংকের থেকে টাকা অন্যদিকে নিয়ে যাচ্ছে, নিতে হচ্ছে না তাকে, তো ওর টাকা, অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে ওকে পুঁজি সরবরাহ করতে হবে। এর জন্য প্রয়োজন হলে, আমি আগেও বলেছি, প্রয়োজন হলে আপনি যেভাবে হোক জোগাড় করে 1 বছর হোক 2 বছর হোক আপনি ওখানে প্রচণ্ডভাবে ভর্তুকি দেন, তারে দিয়ে তারা দাঁড়াতে সাহায্য করেন, ও দাঁড়াক, তখন আপনি ওর কাছ থেকে পাবেন। দ্বিতীয় কারণ ওইটাই বলছি, পুঁজি তো বললাম। দ্বিতীয় হচ্ছে ওকে কস্ট অফ ডুইং বিজনেস কমাইতে হবে, ও যেন একটা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। ওর যেসব অবকাঠামোর সুযোগ লাগবে, যেমন গ্যাস, তেল, বিদ্যুৎ, ওর দিতে হবে। হ্যাঁ, এবং একটা সুস্থ কি বলে নিরাপদ একটা পরিবেশ দিতে হবে। ওর ওখানে সবসময় গন্ডগোল হলো, মারামারি হলো, গন্ডগোল হলো, এগুলো না, একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে। এটা হচ্ছে 2। প্রথমত বললাম পুঁজি, 2 হচ্ছে এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে। 3 হচ্ছে তাকে সেই সব নীতি সহায়তা দিতে হবে যাতে ওই যে বললাম ওর কস্ট অফ ডুইং বিজনেস কমে যায়, ওকে সহজভাবে হয়। ওকে যদি বলা হয় যে না তুমি ওই ইয়ের থেকে মাল ছাড়াতে গেলে তোমার এত প্রশ্ন, এত তো মালই ছাড়াতে পারছে না, কাঁচা মাল আনতেই পারছে না, তো উৎপাদন করবে কি করে? ওইসব জায়গায় আপনার নীতি সহায়তা, রুল সহজ করে দিয়ে
যেভাবে হোক, আমি বলি একটাই শর্ত, একটাই স্লোগান, একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে। অনেক ব্যবসায়ীরা বলছেন যে নীতিগত অনিশ্চয়তার কারণে বিনিয়োগ পিছিয়ে পড়ছে। স্বাভাবিক, ওই যে আমার তৃতীয় কারণটাই, আপনি নীতিগত অনিশ্চয়তা যদি থাকে সে তো করতে পারবে না। যেমন এইবারের বাজেটে কিন্তু সুন্দরভাবে বলা হয়েছে এই বছর আমি এই আরোপ করব, পরের বছর এই, পরের বছর, অর্থাৎ জানতে পারছে যে আগামী বছর এই রেট এই হবে, তারপরের বছর এই হবে। এই জানাটা ওর জন্যই দরকার, বিনিয়োগকারীর জন্যই দরকার। কিন্তু প্রতি বছর যদি আমি দেখা যায় একবার বললাম কলমের উপরে 25% ট্যাক্স, পরের বছর বললাম না এটা 10, তারপরের বছর বললাম না এটা 35, তো এই যে একবার 25, একবার 10, একবার 35 বললাম, ও তো ডিসিশন নিতে পারছে না। সেই জন্যই নীতি সহায়তা বা নীতি নিয়ম কানুনগুলোকে একটা আমাদের আইন কানুনের সব কিছুর প্রয়োগ পরিস্থিতির একটা বড় প্রবলেম হচ্ছে কনসিস্টেন্সি নাই, আর কন্টিনিউইটি থাকে না। কনসিস্টেন্সি হতে হবে একটার পরে। এইবারে বাজেটে কিন্তু ওইগুলো করা হয়েছে যে একটা কনসিস্টেন্টলি এটা গ্রো করবে, কনসিস্টেন্টলি যাবে। আর আর এই 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 আশ্বাস দেওয়া আছে এবং এটা মানতে হবে যে এইটা 2030 সাল পর্যন্ত আমরা এইভাবে থাকবো, এস্টেটিক থাকবো। আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।